সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আসলে আলোচনায় যাওয়ার আগে ঢাকার মাইলস্টোন কলেজে স্কুলে যে নির্মম একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত, অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই সব ছোট ছোট শিশুদের পরিবার, আত্মীয়স্বজন, শোক সন্তপ্ত যেই সব সদস্য রয়েছেন তাদের সকলের প্রতি সমবেদনা জানাই এবং দোয়া করি এবং শুভকামনা করি তারা যেন এই দুরবস্থা থেকে মুক্তি পান এবং উদ্ধার হন। আসলে আপনারা জানেন, বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু কেউ ইচ্ছা করে ঘটাইছে এই কথাটা আমি বিশ্বাস করি না, করতে চাইও না। কারণ দুর্ঘটনা এড়ানো যেত কিনা, এই দুর্ঘটনাটার পেছনে যে নেগলিজেন্স আছে কিনা সেটা হয়তো একটা ইস্যু হতে পারে, কিন্তু এরকম একটা দুর্ঘটনা হয়ে এই শিশুরা মরে যাক, বাংলাদেশের কোনো পাগল মানুষও এটা চায় না, কোনো অসুস্থ মানুষও এটা চায় না। সুতরাং সরকারও এটা চায়নি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কয়েকটি প্রশ্ন এখানে থেকে যায়। প্রথমত, মধ্য দুপুরে দিনের বেলায়, অর্থাৎ যখন স্কুল চলে, কলেজ চলে, বিশ্ববিদ্যালয় এবং সরকারি কর্মকাণ্ড চলে, সেই সময়ে ঠিক ঢাকা শহরের উপর দিয়ে ওই ওয়ার্কিং আওয়ারে একজন নতুন বৈমানিককে দিয়ে যার জীবনে এটিই প্রথম ফ্লাইট, এরকম একটি বিমান পরিচালনা করা এই আওয়ারটিতে এটি যুক্তিযুক্ত কিনা, সরি, এটি যুক্তিযুক্ত কিনা আমাদেরকে সেই জিনিসটা ভেবে দেখতে হবে। কারণ ঢাকা শহর এত ডেন্সলি পপুলেটেড, অল্প একটু জায়গা। আমি যে শহরে বসবাস করি লন্ডন শহর, এই লন্ডন শহরের আয়তন প্রায় 1700 স্কোয়ার কিলোমিটার, আর ঢাকা শহরের আয়তন 300 স্কোয়ার কিলোমিটার থেকে এখন এক্সপান্ডেড হয়ে 400 স্কোয়ার কিলোমিটারের মতো হয়েছে। অর্থাৎ ঢাকা শহরের চাইতে 4 গুণ বড় একটি শহর হচ্ছে লন্ডন শহর। কিন্তু এই দেশের এই শহরের লোক সংখ্যা মাত্র 9 মিলিয়ন, অর্থাৎ 90 লক্ষ। আর আমার ঢাকা শহরে যদি আপনি বস্তি অস্তি সহ সবাইকে হিসেব করেন, তাহলে অন্তত 2 কোটি মানুষের বসবাস, কমের দিকে 2 কোটি মানুষের বসবাস। এখানে প্রত্যেক পাড়ায় পাড়ায় স্কুল, কলেজ, মসজিদ, মক্তব, মাদ্রাসা, সরকারি অফিস। কারণ বেশি মানুষ, বেশি স্পেস প্রয়োজন। তো সেই জন্য অল্প জায়গায় বেশি মানুষ বসবাস করার কারণে এটা এমনিতেই একটি মানুষের কুণ্ডলী। সেখানে এরকম পরীক্ষামূলক ফ্লাইট, যেখানে রিস্ক আছে, দুর্ঘটনার সম্ভাবনা আছে, সেখানে দিনের বেলায় এই ওয়ার্কিং আওয়ারে, বাচ্চাদের স্কুলের আওয়ারে এরকম কোনো একটি দুর্ঘটনা হবে জেনেও আমরা যদি এই সিদ্ধান্ত না বদলাই, তাহলে এখন নয়, ভবিষ্যতেও কিন্তু এরকম ঘটনা ঘটবে। তাই ভবিষ্যতের জন্য এই বিষয়টাকে সামনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ঘটনাটি ঘটেছে, আপনি যদি আমেরিকাতে দেখেন, ব্রিটেনে দেখেন, ইন্ডিয়াতে দেখেন, পাকিস্তানে দেখেন, পৃথিবীর নানান দেশে এইরকম দুর্ঘটনা, দুর্যোগ, দুর্বিপাক মানুষের জীবনে, সমাজ এবং রাষ্ট্রের জীবনে আসতেই পারে, এটা আসা অস্বাভাবিক নয়। কিন্তু সেটা হচ্ছে, এরকম একটা ঘটনা যখন ঘটে, তখন সেই ঘটনাটাকে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র কিভাবে হ্যান্ডেল করছে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সেটাকে হ্যান্ডেল করছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি দেখেন, মানুষের মধ্যে যে অসন্তোষ, সরকারের যে ব্যবস্থা, সরকারের যে চিকিৎসা ব্যবস্থা, সরকার যে ব্যবস্থাপত্র নিয়েছে, এটাতে যে মানুষ খুশি না, এটা কিন্তু আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন। যেখানেই আজকে সরকার চায়, সেখানেই সরকার শুধু আওয়ামী লীগের গন্ধ পায়। কিন্তু এই নিরীহ ছেলেপেলেগুলা যারা মরেছে, তাদের মধ্যেও কি আওয়ামী লীগের গন্ধ পান আপনি? যে আওয়ামী লীগ বলেই তারা নিহত হোক, তারা মরে যাক? হয়তো আপনারা চান, না হলে আপনাদের এরকম লেজে গোবরে অবস্থা হতো না। পর্যাপ্ত পরিমাণে
তাদের জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, তাদেরকে সঠিক সময়ে হসপিটালে নেওয়া যায়নি, তারা কি পরিমাণে মৃত্যু হয়েছে সেটার কোনো সঠিক হিসাব পাওয়া যায়নি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ডিজাস্টারকে মোকাবেলা করার কোনো রকমের চেষ্টাই সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমাদের একটি বার্ন ইউনিট ছিল, এই বার্ন ইউনিটের নাম ছিল শেখ হাসিনা। সামন্তলাল সেন একজন ভদ্রলোক এই প্রতিষ্ঠানটিকে তৈরি করেছেন, যিনি রাজনীতিবিদ ছিলেন না, এবং তার কর্মে, তার দক্ষতায়, তার মেধায় অভিভূত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে, এই সামন্তলাল সেনকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন অল্প কদিন, অর্থাৎ গতবারে যখন তিনি ক্ষমতায় আসেন। সেই সামন্তলাল সেন, যিনি কখনো রাজনীতিতে ছিলেন না, কিন্তু তার কর্মদক্ষতার কারণে তাকে টেকনোক্রেট মিনিস্টার দেওয়া হয়েছে, তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, কারণ তার নামে 1 ডজন মার্ডার কেস দেওয়া, হত্যা মামলা, দুর্নীতির মামলা, নানান মামলা। অর্থাৎ যে মানুষটি সারা জীবন ধরে চিকিৎসা সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন, তাকে এখন এই বার্ন ইউনিট ফেলে পালিয়ে বেড়াতে হচ্ছে। আজকে শুনলাম, গতকালও শুনেছি, সরকার ভারত থেকে বা অন্য কোনো বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসবেন। কাদের জন্য? এদের চিকিৎসা করানোর জন্য। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাটা আগে যে অবস্থাতে ছিল, গত 1 বছরে সেটার কবর হয়ে গেছে। এই কবর হয়ে যাওয়ার পর এখন এই অসহায় বাচ্চা, এই অসহায় শিশুদের চিকিৎসা করার জন্য সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না, সঠিক ব্যবস্থা নিতে পারছে না। এবং এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে যে একটা কথা আছে, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো দক্ষতাই সরকার দেখাতে পারছে না। যার কারণে যারা নিহত হয়েছে তাদের পরিবার, যারা আহত হয়েছে তাদের পরিবার, ওই স্কুলে যেসব ছাত্ররা পড়ে তারা, এবং ওই লোকালিটিতে যেসব মানুষ বসবাস করে তারা ফুঁসে উঠেছে। তাদের সাথে সারা বাংলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখছে যে তাদের সহপাঠীরা, তাদের বন্ধুরা, তাদের মতো আরও শিশুরা অকালে কিভাবে ঝরে পড়ছে। সরকার কেন কোনো ব্যবস্থাই সঠিকভাবে নিতে পারছে না। এবং কালকে আমি দেখেছি জামায়াতের আমির, তিনি বলছেন যে 100 জন মারা গিয়ে থাকতে পারে। তাহলে মানুষের পারসেপশন, জামায়াতের আমিরের কথা এবং গার্ডিয়ানদের কথা মোতাবেক আমরা জানি মোর দ্যান 100 পিপল নাকি সেখানে নিহত হয়েছেন। কিন্তু সরকার এই পর্যন্ত 31 জনের ঘোষণা দিয়েছেন, তাহলে বাকিরা কোথায়? আমি চাই সরকারের কথাটি সত্যি হোক, কারণ আমি চাই না 31-এর পরে 32 হোক। এই নাম্বারটি, এই সংখ্যা না হয়ে যাক শুধু এটি। আমি চাই আমার এই তরুণ ছাত্ররা বেঁচে থাকুক, চিকিৎসা পাক। আমি আজকে একটি বিষয় দেখে খুব লজ্জিত হলাম। ধরেন এই ঘটনায় আহত নিহতদের সংখ্যা 100, 200 বা 300। এই 100, 200 বা 300 মানুষকে রিহেবিট করার মতো, তাদের পরিবারকে সাহায্য দেওয়ার মতো, সহযোগিতা করার মতো সামর্থ্য এই 18 কোটি মানুষের বাংলাদেশের সরকারের নেই। সরকার আজকে ভিক্ষার আবেদন করেছে জনগণের কাছে, যারা যারা সাহায্য দিতে চান সাহায্য দেন। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে আমরা দেখেছি বহু রাজনৈতিক নেতা 20 লাখ, 30 লাখ টাকা, 10 লাখ টাকা তিনি দিতেন, চিকিৎসা করে আসেন। দেশের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। দেশ এবং মানুষ আপনাদের কাছে ঋণী আছে, আপনাদের সেই ঋণ শোধ করার আমরা চেষ্টা করছি। এইরকম একটা মানসিকতা নিয়ে একজন শিল্পী, একজন কবি, একজন সাহিত্যিক, একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী যখন এরকম অবস্থায় পড়েছেন, শেখ হাসিনা কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, নিজের টাকা দিয়ে নয়। তার বিশেষ তহবিল, যেটা রাষ্ট্রেরও তহবিল, সেই তহবিল থেকে তিনি দান করেছেন মানে উপহার দিয়েছেন। এখন ডক্টর ইউনূস, তার কথায় 31 জন মানুষ নিহত, আরও 50 জন মানুষ আহত। তাহলে এই 100-150 মানুষকে রাষ্ট্র যদি সহযোগিতা করতে না পারে, তাহলে তো বোঝা গেল যে বাংলাদেশ রাষ্ট্র দেউলিয়া হয়ে গেছে। যার কারণে এই মানুষদেরকে, 100-150 মানুষকে সহযোগিতা করার জন্য ভিক্ষার হাত আমরা বাড়িয়ে দিয়েছি। আপনি জানেন যে যখন কোনো বন্যা হয়, আপনারা দেখেছেন, যখন ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, আমরা তখন চাঁদা কালেক্ট করি, আমরা সাহায্য কালেক্ট করি। কারণ এটা 100, 200, 1000, 2000 মানুষ না, এখানে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা ধ্বংস। সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে
অনেক সময় আমরা সাহায্য কালেকশন করি, যাতে করে এই লক্ষ লক্ষ মানুষের কাছে সাহায্য পৌঁছিয়ে দিয়ে আমরা যেন দেশ এবং জাতিকে এই দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করতে পারি। কিন্তু আজকের বিষয়টি কিন্তু সেরকম নয়। মাত্র ১ থেকে ২০০ মানুষ আহত এবং নিহতর কাতারে, এবং স্কুল ভবনটি ধ্বংসপ্রাপ্ত। তাহলে আপনারা বোঝেন, এইটুক করার জন্য ১০০ কোটি টাকা হলেও অনেক বেশি টাকা, অথবা ধরেন ১০০ কোটি না হইয়া ২০০ কোটি টাকা হলো। এই ২০০ কোটি টাকা বাংলাদেশে, যেখানে আমাদের বাজেটের পরিমাণ হচ্ছে ৭০০ বিলিয়ন, সেই ৭০০ বিলিয়ন বাজেটের দেশে মাত্র ২০০ কোটি টাকা আমরা বাজেট দেওয়ার ক্যাপাসিটি আমাদের নেই। তার মানে রাষ্ট্র হিসেবে গত ১ বছরে বাংলাদেশের অধঃপতনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের সকল নাগরিককে একটু দেখার, একটু চিন্তা করার অনুরোধ জানালাম। আপনারা কি দেখেছেন এরকম ছোটোখাটো দুর্যোগে? লালবাগের দুর্যোগ আপনারা দেখেছেন। এরকম তো শেখ হাসিনার ১০-১৫ বছরে অনেক ঘটনা ঘটেছে। আগুন লেগেছে, বাজার পুড়ে গেছে। কই, সরকার তো এইভাবে ভিক্ষার জন্য মানুষের কাছে আহ্বান জানাননি। হ্যাঁ, যখন বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সাইক্লোন হয়েছে, আইলা হয়েছে, তখন সাহায্য নিয়েছেন। কিন্তু সাধারণত এই ছোটোখাটো ডিজাস্টারে সরকার কখনো সাহায্য নেয়নি। কারণ বাংলাদেশ একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটি ৭০০ থেকে ৮০০ বিলিয়ন বাজেট করে, তাদের পক্ষে এইটুকু স্বাচ্ছন্দ্য আছে যে এইটুক তারা খরচ করতে পারবে। আজকে যেসব পরিবার এখানে আহত এবং নিহত, তাদের পরিবারকে যদি একটা অনুদান দিতে হয়, তারা যদি সেই অনুদানের টাকাটা যদি ভিক্ষে করে যদি আনে, তাদের জন্য কতটা লজ্জার, তাদের জন্য কতটা অপমানের। সেই জিনিসটাও কিন্তু রাষ্ট্রকে একটু খেয়াল করা দরকার ছিল। রাষ্ট্র অনুদান দেওয়া আর মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা এনে সেটা দিয়ে সাহায্য করা, এই দুইটার পার্থক্য মনে হয় আমাদেরকে ভুলে গেলে চলবে না। দেখেন, আমরা কথায় কথায় বলি ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, বলে ঢাকা ঢাকা। এখন এই দুর্যোগ সময়ে আমি রব শুনছি যে দিল্লি থেকে ডাক্তার নিয়ে আসা হবে, ইন্ডিয়া থেকে ডাক্তার নিয়ে আসা হবে। যেই পাকিস্তানের দোসররা আজকে ক্ষমতায়, সেই পাকিস্তানের দোসররা কিন্তু একটিবারও বলেনি যে পাকিস্তান থেকে ডাক্তার নিয়ে আসা হবে। কারণ পাকিস্তান ডাক্তার আপনাকে কোত্থেকে দিবে? পাকিস্তান তো প্রোডাকশন করে জঙ্গিবাদ, পাকিস্তান তো প্রোডাকশন করে ওই মাদ্রাসার অখাদ্য কুখাদ্য, তারা আপনাকে কোত্থেকে দিবে? আর ভারত প্রোডাকশন করে জঙ্গি নয়, মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, গবেষক, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী। সুতরাং তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে, দুর্দিনে পৃথিবীর নানা দেশকে তারা সাহায্য করতে পারে। তা এখন আমরা যখন বন্ধু খুঁজি, তখন পশ্চিমের দিকে, ওই পশ্চিম পাকিস্তানের হায়নাদের দিকে আমাদের চোখ থাকে। অর্থাৎ আমরা ওই পশ্চিম পাকিস্তানের ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রতি আমাদের বন্ধুত্বের হাত বাড়াই। আর যখন সাহায্যের প্রয়োজন হয়, অর্থাৎ সত্যিকার অর্থে ক্রেডিবল কোনো ইনফরমেশান, জ্ঞান, বুদ্ধি দরকার হয়, তখন আমরা ভারতের দিকে তাকাই। কারণ ভারত তো আর জঙ্গি উৎপাদন করে না। এরপরে দেখেন, আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটি হচ্ছে এই যে ছাত্ররা আজকে আন্দোলন করলো, দেখেন এই ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো। আগে যখন ছাত্র আন্দোলন হতো, আমি দেখেছি ২ দিন ৩ দিন পর্যন্ত ছাত্ররা রাস্তায় ছিল, কিন্তু সরকার এবং পুলিশ সংবেদনশীল ছিল। আজকে কিন্তু কয়েক ঘন্টা পার হয়নি, পুলিশ যে পিটা ছাত্রকে পিটাইলো। আরেকজনকে দেখলাম আবু সাইদ হওয়ার জন্য এইভাবে বুক চিতিয়ে আসতেছিলেন, এমন পিটানি পিটাইলো, পিটাইয়া বুট মোড়া কইরা, পিস মোড়া কইরা বাইন্দা নিয়ে গেল। এবং সার্জিসদেরকে বলতে শুনি, আসিফ মাহমুদকে বলতে শুনি, ছাত্ররা যদি এখনই যদি চলে না যায়, আন্দোলন বন্ধ না করে, তাহলে আমরা কঠোর হব। তারপরে দেখেন, এই যে কঠোর হওয়া, এই কঠোর হওয়ার বিষয়টা আপনারা একটু ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন তো, শেখ হাসিনার সময়ের দিকে একটু মিলিয়ে দেখেন তো। আমরা যে
এই পেশিবাদ বলছি, আসলে পেশিবাদ কি, পেশিবাদটা কোথায়, কারা আসলে পেসিস্ট? আপনি দেখেন, সেই দিন বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, ওনার নাম সম্ভবত খুরশেদ আলম। তো উনি কুমিল্লার মানুষ, আমার বাড়িও কুমিল্লায়। তিনি কুমিল্লার মানুষ, বয়স হয়েছে, গালের ডান পাশ বাম পাশ দিয়ে থুতু বের হয়ে যায়। এটা বুড়ো হলে অনেকেরই হয়, এটার জন্য আমি কিছু মনে করি না। তিনি হয়তো অত স্মার্ট না, কিন্তু তারপরেও তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। সেদিন তাকে সাংবাদিকরা ঘিরে ধরেছিল যে গোপালগঞ্জে আপনি নিরীহ মানুষের উপরে, যারা কাউকে গুলি করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এনসিপির একজন মানুষকেও হত্যা করেনি, পুলিশ বাহিনীর একজনও মারা যায়নি, বিডিআরের একজনও মারা যায়নি, কোনো স্কুল ভাঙেনি, কলেজ ভাঙেনি, বিশ্ববিদ্যালয় ভাঙেনি, কারোর দোকানে হামলা করেনি, তাহলে সেই নিরীহ মানুষের উপরে আর্মি, বিজিবি এবং নৌবাহিনী এবং পুলিশ দিয়ে কেন এই নির্মম ট্র্যাজেডি ঘটানো হলো? কেন 7 জন মানুষের জীবন অলরেডি চলে গেল, আরো অসংখ্য জীবন কাতরাচ্ছে? বলল যে ওখানে তো দমন করতেই হবে। কেন দমন করতে হবে? কারণ আন্দোলন দমাতে হবে। তো শেখ হাসিনা যখন রাষ্ট্রে ছিলেন, সরকারে ছিলেন, যখন আপনি আগুন লাগিয়ে দিচ্ছেন স্বপ্নের মেট্রো রেলে, যখন আপনি পুড়িয়ে দিচ্ছেন টিভি ভবনের আর্কাইভ, যখন আপনি ধ্বংস করছেন সরকারি অফিস, আদালত এবং সেতু ভবন, যমুনা সেতু ভবন, পদ্মা সেতু ভবন, তখন আপনাকে কি সরকার বল প্রয়োগ করবে না? তখন সরকার পেসিস্ট হয়ে যায়। আর এখন আপনারা যদি করেন, তাহলে আপনারা পেসিস্ট হন না, এই সরকার পেসিস্ট হয় না। কারণ কি? কারণ পেসিস্ট বলে যাদেরকে বোঝায় তারা কিন্তু মানুষের সাবসেট, মানুষের মধ্যে কিছুটা খারাপ মানুষ। কিন্তু এখন যারা আছে, তারা আছে শুয়োর, তারা মানুষ নেই। তাদের মধ্যে ফেসিস্ট আসবে কোত্থেকে? আপনারা কি কোনো শুয়োরকে কোনোদিন ফেসিস্ট হতে শুনেছেন? তারা হায়না। এই হায়নারা কোনোদিন কি ফেসিস্ট হয়? ফেসিস্ট তো মানুষ হয়, এবং হায়নারা, শয়তানেরা এবং শুয়োররা কোনোদিন ফেসিস্ট হতে পারে না। তাই আপনারা এই হায়নার মতো মানুষকে কামড়াচ্ছেন। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছেন, 32 নম্বরের পর 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউ ভেঙেছেন। আজকে দেখলাম সেখানে মশাল নিয়ে আপনারা শত্রু খুঁজতেছেন। আপনারা গোপালগঞ্জে মানুষের জীবন কেড়ে নিয়েছেন। আর এখন এই ছাত্রদেরকে আজকে যে পিটানিটা আপনারা পিটাইলেন, ছাত্ররা যে খেলাটা আপনাদেরকে দেখাইলো, তার মানে বাংলাদেশের মানুষ কিন্তু এই অল্প সময়ের ভেতরে একটা রিডিং কিন্তু পেয়ে গেল আসলে পেসিজম কি আর আপনারা কি। আপনারা পেসিজম হতে পারবেন না, কারণ আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব যদি থাকতো, আপনারা এই দেশের 18 কোটি মানুষের কথা ভাবতেন, এই দেশের আর্মির কথা ভাবতেন, পুলিশের কথা ভাবতেন, বিজিবির কথা ভাবতেন, ভাবতেন অসংখ্য গার্মেন্টস কর্মীর কথা, ভাবতেন খেটে খাওয়া দিনমজুর রিক্সাওয়ালার কথা, ঠেলাওয়ালার কথা। আজকে অসহায় মানুষের ক্ষুধা, তৃষ্ণা, যে জ্বালা, যে যন্ত্রণা মানুষ চটপট করছে, পারছে না কিছু করতে, পারছে না মরতে, এরকম একটা অবস্থায় বাংলাদেশে চারদিকে হাহাকার। নারীরা ঘর থেকে বের হতে পারে না, দর্শন, মানুষ 2টা পয়সা নিয়ে বেরোতে পারে না, টাকা চিন্তায়, হুন্ডা নিয়ে বেরোতে পারে না, রামদা দিয়ে কোপানি কুপিয়ে নিয়ে যায় হুন্ডা। এমনিভাবে মানুষের জীবনটা বাংলাদেশ নামক একটা দেশে এখন দুর্বিষহ হয়ে গেছে। আওয়ামী লীগের জীবন নয়, বিএনপির জীবন নয়, জামাতের জীবন নয়, এনসিপির জীবন নয়, যেটা রিয়েল লাইফ, তাদের জীবন সত্যিকারে আজকে দুর্বিষহ। এই দুর্বিষহ হয়ে যাওয়ার পিছনে যেই শয়তান, যে বদমাইশ, যে অর্থলিপ্সু, ক্ষমতা লিপ্সু ব্যক্তিটি জড়িত, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। এই ইউনূস ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমেরিকা থেকে টাকা এনে এই সন্ত্রাসীদের হাতে দিয়ে আমাদের ব্যবসায়িক, বাণিজ্যিক এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, সরকারকে উৎখাত করে তারা এখন বাঙালির উপরে জেঁকে বসেছে।
আজকে প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরে সমাজের কোনো একটি অংশে এক বিন্দু পরিমাণ উন্নতি হয়নি। ডক্টর ইউনূস বলেছিলেন, তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন, এখন থেকে পুলিশ, বিজিবি এবং আর্মি আর কখনো জনতার উপরে গুলি করবে না। আমরা দেখেছি যে 7 জন মানুষ গোপালগঞ্জে মারা গিয়েছে, তাদের মধ্যে একজন রাজনীতির সাথে রাজনৈতিক কর্মী ছিল, আর বাকি 6 জনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই ছিল না। একজন দিনমজুর, একজন রাজমিস্ত্রি, একজন রিক্সা চালক রমজান, দোকানদার, এইরকমভাবে সমাজের একদম সাধারণ মানুষ, যাদের সাথে রাষ্ট্রের এবং রাজনীতির কোনো সম্পর্কই নেই, কারণ তারা খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষরা রাজনীতিবিদ হয় না। সেই রাজনীতিবিদের উপরে গুলি করল কারা? আর্মি, বিডিআর এবং পুলিশ, বিজিবি এবং পুলিশ। কেন? কারণ ওই যে ডক্টর ইউনূস বলেছিলেন না, আর মানুষ হত্যা করবেন না। এখন মানুষ হলে মানুষের কিন্তু একটা বিবেকবোধ থাকে যে আমি যে কথাটি বলেছি জাতির সামনে, মানুষের সামনে, সে কথাটি আমি রাখবো। কিন্তু ডক্টর ইউনূস তিনি তো মানুষ নয়, তিনি অমানুষ। এই অমানুষ জাতিকে, দেশকে, সমাজকে, রাষ্ট্রকে, আমরা যে 53 বছরে যে উচ্চতায় আমরা গিয়েছিলাম, সেখান থেকে আমাদেরকে নামিয়ে বঙ্গোপসাগরের গহীন খাদে ফেলে দিচ্ছে। এই জায়গা থেকে এই বাংলাদেশ ফিরে আসতে একটা লম্বা সময় আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, শ্রম দিতে হবে। আমি দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রতি, অসাম্প্রদায়িক চেতনার প্রতি, বাঙালিত্বের প্রতি, বাংলার হাজার বছরের সাংস্কৃতিক যে ধারাবাহিকতা, আমাদের যে ঐতিহ্য, ওইসবের প্রতি যাদের ভালোবাসা আছে, যারা দেশটাকে যুগের পর যুগ টেনে নিয়ে যেতে চান সমৃদ্ধির দিকে, উন্নতির দিকে, আসুন তারা সবাই এক জায়গায় এসে আমরা এক পতাকার নিচে দাঁড়াই এবং সংগ্রাম করি, এবং এই হায়নাদেরকে, এই ইউনূসকে, এই আসিফ নজরুলের মতো একটা লুচ্ছা বদমাশকে, এই 420 এই ফারুকিকে আমরা এই দেশের ক্ষমতা থেকে টেনে নামাবো এবং এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে মানুষের জীবন, জীবিকা, সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির যে ধারাবাহিকতা, সেটাকে সামনের দিকে নিয়ে যাব। আরেকদিন আবারও নতুন কোনো একটি ইস্যু নিয়ে ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন। শুভরাত্রি।